নমস্কার, রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। রাজনীতির গল্পে আজকে কংগ্রেসের গল্প, রাহুল গান্ধীর গল্প অনেকবার আপনাদের বলেছি, আরেকবার বলছি। এই রাহুল গান্ধী যে রাজনৈতিকভাবে একজন অপরিপক্ক নেতা, সেটা তিনি আরেকবার প্রমাণ করলেন। এবং কিভাবে প্রমাণ করলেন এবং তার কি ফলাফল হতে পারে সেই নিয়েই আমি আপনাদের সামনে আজ আলোচনাটা করব। সম্প্রতি কংগ্রেসের ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছে ম্যানিফেস্টো। কংগ্রেসের ম্যানিফেস্টোতে কংগ্রেস বলেছে, মানে কংগ্রেসের অবস্থা তো খুব খারাপ। কংগ্রেস আসলে এখন ইলেকশনের বাজারে বিভিন্ন ধরনের এখন ফ্রিবিজ দেওয়া হচ্ছে, এই দেবো সেই দেবো, এই করতে পারি সেই করতে পারি, 1 লাখ টাকা দেওয়া হবে মহিলাদের, হ্যান ত্যান নানা রকম প্রতিশ্রুতি চলছে, প্রতিশ্রুতির বন্যা বইছে। তার মধ্যে কংগ্রেস আরেকটা প্রতিশ্রুতি দিয়েছে, সেটা হচ্ছে যে সম্পত্তির, এবারে ওরা যদি সরকারে আসে তাহলে ভারতের জনগণের সম্পত্তির হিসেব করবে এবং সেই সম্পত্তি ভাগ বাটোয়ারা করা হবে, জনসংখ্যার অনুপাত অনুসারে সম্পত্তিকে ভাগ বাটোয়ারা করা হবে। এবং সেই নিয়ে তোলপাড় হয়েছে। প্রধানমন্ত্রী একদম আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের। এবং কংগ্রেস যে কথাটা বলেছে তার মানে হচ্ছে যে দেশের জনগণ, মানে যাদের যা সম্পত্তি আছে সেই সম্পত্তির হিসেব হবে। সম্পত্তি যদি আপনি যে 3 জন লোক হন, তো 3 জনের সম্পত্তি আপনি পাবেন। আপনার যদি সেই 3 জনের বেশি সম্পত্তি থাকে, সেই সম্পত্তি আপনার থাকবে না, সেটা আপনার অন্য জনের কাছে ভাগ হয়ে যাবে। আপনার মানে নিজের কষ্টার্জিত আপনার সম্পত্তি, আপনি কষ্ট করে অর্জিত করেছেন সম্পত্তি, ভাগ বাটোয়ারা হয়ে যাবে। এবং যেটা হচ্ছে মানে তার মধ্যে আরো যেগুলো হবে, যে মহিলাদের আপনারা জানেন যে গহনা থাকে তাদের কাছে, সোনা থাকে, কারণ মহিলাদের তাদের সেই গহনার বা সেই সোনার, সেই গয়না বা সেই সোনার তারও সব হিসেব হবে। এবং সেই জনসংখ্যার অনুপাত হিসাবে সেই সোনাও ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ভাগ বাটোয়ারা হয়ে যাবে। এরা বলেছে যে ওয়েলথ ডিস্ট্রিবিউশন করা হবে। মানে কংগ্রেস যে কত বড় মানে একটা দল, যে দল দেশের স্বাধীনতার পর থেকে তারা সরকারি ছিল, তারা শাসন করেছে, এবং এখন এরা এই ধরনের একটা যে ম্যানিফেস্টোতে এক প্রতিশ্রুতি দিয়ে যা বুমেরাং হতে বাধ্য। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আক্রমণ শানিয়েছেন, বলেছেন যে দেশের মানে মা বোনদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তাদের মঙ্গলসূত্র এরা বেঁচে দেবে। कांग्रेस ने अपने मैनिफेस्टो में जो कहा है वो चिंताजनक है, गंभीर है। ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे, उसकी जड़ती करेंगे, जानकारी लेंगे और फिर उस संपत्ति को बांट देंगे। मेरी माताओं बहनों, ये आपका मंगलसूत्र भी बचने नहीं देंगे, यहां तक जाएंगे, मैं कहने आया हूं। এবং তিনি মনে করে দিয়েছেন 2009 সালে মনমোহন সিং সরকার, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, এবং মনমোহন সিং এর প্রধানমন্ত্রিত্বকালে, এবং সেটা সোনিয়া গান্ধীর রিমোট কন্ট্রোলে চলতো, সেটা সবাই আমরা জানি। সেই সময় মনমোহন সিং বলেছিলেন দেশের সম্পত্তির অধিকার হচ্ছে মুসলিমদের, মাইনরিটি মানে কংগ্রেসের কাছে মাইনরিটি ইকুয়াল টু মুসলিম, মাইনরিটি অন্য কাউকে তারা বোঝে না, তারা মুসলিমদের মাইনরিটি বোঝে। এবং প্রধানমন্ত্রী মনে করে দিয়েছেন যে কংগ্রেসের যে থিওরি, সে থিওরি হচ্ছে 2009 এর থিওরি। সেটা হচ্ছে যে দেশের সম্পত্তির প্রথম অধিকার যাদের থাকবে তারা হচ্ছে মাইনরিটিস, মানে মুসলমানদের হাতে সম্পত্তির অধিকার তুলে দিতে হবে। এবং এরপরে আসলে 2009 এর এই ইলেকশনে ওরা এই প্রতিশ্রুতি দেওয়ার ফলে অনেক বেশি
মুসলিম ভোট তারা পেয়েছিল এবং তার ফলে তারা মনে করছে যে এই ধরনের আবার প্রতিশ্রুতি দিলে হয়তো মুসলিম ভোট তাদের কাছে আসবে এবং কারণ এখন মুসলিম ভোটের লড়াই চলছে, কারণ হিন্দু ভোটে ওরা বুঝে গেছে যে হিন্দু ভোট নরেন্দ্র মোদীর দিকে যাওয়ার 75% হিন্দু ভোট নরেন্দ্র মোদীর দিকে যাবে। এখন মুসলিম ভোট কার হাতে কার দিকে যাবে সেই চলছে লড়াই, ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে এই লড়াই চলছে এবং কংগ্রেস সেই লড়াইয়ে এই একটা প্রতিশ্রুতি ছেড়েছে যে প্রতিশ্রুতি বুমেরাং হতে কংগ্রেসের বুমেরাং হতে বাধ্য, কারণ এই প্রতিশ্রুতি কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের কিছু হতে পারে না, এই ধরনের কোনো সম্পত্তিকে ভাগ বাঁটোয়ারা হতে পারে না। এটা কমিউনিস্টদের থিওরি। আসলে কমরেড দাদাদের চক্রে ফেসে গেছেন রাহুল গান্ধী। কমরেড দাদাদের এই কি বলে ফাঁদ পেতেছে কংগ্রেস দাদারা, ফাঁসছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী ভাবলেন আসলে বিশাল তিনি একটা মানে দারুণ একটা জিনিস করলেন যাতে দেশে একদম আলোড়ন পড়ে যাবে, লোকে সবাই হই হই করে কংগ্রেসকে ভোট দিতে যাবে, যে সম্পত্তির ভাগ বাটোয়ারা করা হবে। এই যে যতক্ষণ না কংগ্রেস এই কমিউনিস্টদের চক্র থেকে কমিউনিস্টদের কমরেড দাদাদের হাত থেকে বেরোতে পারছে, ততক্ষণ কিন্তু কংগ্রেসের নিস্তার নেই। কংগ্রেস কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে। কংগ্রেস ক্ষয়িষ্ণু হতে হতে এমন জায়গায় পৌঁছেছে যে আর কত ক্ষয়িষ্ণু হবে সেটা জানা যায় না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সম্পত্তির অধিকার নিয়ে যখন ওরা যে ম্যানিফেস্টোতে বলেছে এবং প্রধানমন্ত্রী যেভাবে আক্রমণ করেছে তাতে কংগ্রেস একদম মানে গায়ে ফসকা পড়েছে। কংগ্রেস এখন চলে গেছে ইলেকশন কমিশনের কাছে। তারা বলছে প্রধানমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী একটা পার্টিকুলার উদ্দেশ্যে সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলেছেন, তিনি দেশে হিংসা ছড়াচ্ছেন। আসলে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা উদ্ধৃত করেছেন মনমোহন সিংকে। মনমোহন সিংই বলেছিলেন যে সম্পত্তির অধিকার প্রথম সম্পত্তির যারা পাবে তারা হচ্ছে মাইনরিটিস বা মুসলমানরা। সেটা প্রধানমন্ত্রী নিজের কথা বলেনি, প্রধানমন্ত্রী বলেছেন উদ্ধৃত কংগ্রেসের প্রধানমন্ত্রী যখন সোনিয়া গান্ধীর উঙ্গুলি হেলনে সেই সরকার চলত। আসলে কংগ্রেস এখন ডেসপারেট হয়ে গেছে। কিভাবে এই 55টা আসন পেয়েছিল গত নির্বাচনে 2019-এ, এখন যদি 55 থেকে আরো নিচে নেমে যায়, কত নিচে নামবে? সেই জন্য ওনাকে ডেসপারেট, কিছু করেই হোক কিছু ভোট তো আনতেই হবে, 100টা অন্তত 100 আসন যদি পাওয়া যায়। সেই জন্য এই ধরনের বালখিল্য বলা যায়, এই ধরনের বালখিল্য প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতি কংগ্রেসে আমার মনে হয় যে আসলে রাহুল গান্ধীর যারা পরামর্শদাতা তারা বেশিরভাগই সবই কমরেড দাদাদের অনুপ্রাণিত। তারা সব মার্কস, লেনিন তাদের দ্বারা অনুপ্রাণিত এবং সেই কনসেপ্টটা তারা আনতে যাচ্ছে এই রাজনীতি। ভারতের মতো রাজনীতিতে যেখানে জাতপাতের কথা বললে কেউ সাম্প্রদায়িক বলবে না, ধর্মের কথা বলে সাম্প্রদায়িক বলে, জাতপাতের কথা বললে বলবে ও তো সামাজিক ন্যায়ের কথা হচ্ছে, কিন্তু ধর্মের কথা বললে বলবে সাম্প্রদায়িক। তো যখন এরা জাতপাতের কথা বলে, জাতপাতের অ্যাপিল করে যখন এরা ভোট চায়, তখন কিন্তু তাদের কেউ সাম্প্রদায়িক বলে না। যেই ধর্মের নামে ভোট চাওয়া হবে তখন কিন্তু তারা সাম্প্রদায়িক বলবে। তো এই কনসেপ্টে কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের ওয়েলথ ডিস্ট্রিবিউশন হয় না। আমাদের পশ্চিমবঙ্গ মানে যেখানে কমিউনিস্টদের পা পড়েছে সেখানে কি অবস্থা হয়েছে? পশ্চিমবঙ্গ 34 বছর কমিউনিস্টদের শাসন ছিল। এখানে একটা শিল্প আছে, এখানকার যুবরা সব বাইরে গিয়ে কাজকর্ম করে, এখানে যুবরা কেউ কাজকর্ম পায় না, কোনো শিল্প নেই, কিচ্ছু নেই। এবং এদের পথ অনুসরণে যদি রাহুল গান্ধী যদি চলেন, তো রাহুল গান্ধী দেশটাকে কোন রসাতলে নিয়ে যাবেন সেটা বোঝাই যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী যেভাবে হামলা করেছেন, যেভাবে আক্রমণ করেছেন, তাতে কংগ্রেসের মধ্যে একদম যাকে বলে একদম ভীতির সঞ্চার হয়েছে। কংগ্রেস ভাবতে পারেনি যে প্রধানমন্ত্রী এইভাবে তাদের আক্রমণ করবে। वो सारे लोग कह रहे हैं कि कांग्रेस अब कांग्रेस नहीं रही है, अब कांग्रेस अर्बन नक्सलों के कब्जे में चली गई है, कांग्रेस अब वामपंथियों के चंगुल में फंसी हुई है। এবং
ওয়েলথ ডিস্ট্রিবিউশনের যে ব্যাপার বা সম্পত্তির ভাগ বাটোয়ারা আমাদের এখানে বর্গা করেছিল। বর্গা করার পরে এক শ্রেণীর লোক উপকৃত হয়েছে, বাকি যাদের বর্গা তারা কেউ উপকৃত হয়। তাদের না আছে বর্গা হওয়ার পরে না তাদের আছে ধন সম্পদ, না আছে জমি জায়গা, না আছে তাদের কোনো সোর্স অফ ইনকাম। তো সেই ধরনের প্রতিশ্রুতি যখন রাহুল গান্ধী দেশের জন্য দিচ্ছেন, তো দেশের জনগণ এর পরে দেশের জনগণ যে রাহুল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেবে সেটা বলাই বাহুল্য। এবং আমরা 4 জুনের পরে যখন পরিণাম বেরোবে তখন আমরা দেখব যে কংগ্রেসের কি ধরনের ক্ষতি করলেন রাহুল গান্ধী এই ধরনের ম্যানিফেস্টোতে এই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়ে। মানে এত ডেসপারেট যে তাকে কিছু করেই হোক ভোট নিতেই হবে। এই সম্পত্তির যখন ডিস্ট্রিবিউশনের কথা রাহুল গান্ধী যখন বলছেন তখন আমার মনে পড়ছে ইন্দিরা গান্ধী এক সময় তুলেছিলেন মঙ্গলসূত্রের কথা। তিনি বলেছিলেন যে এই যে তখন অপোজিশনে যারা ছিল তারা বলেছিল যে দেশের সবাইকে সোনা কেউ রাখতে পারবে না, সবাই সোনার একটা লিমিটেশন মানে লিমিট থাকবে, সেই সোনা রাখা যাবে না। সেই সময় ইন্দিরা গান্ধী বলেছিলেন যে এরা মঙ্গলসূত্র পর্যন্ত বিক্রি করে দেবে। এবং সেই সারা ইন্দিরা গান্ধীর সেই স্লোগানে এবং সেই কথাতে কিন্তু লোক বিশ্বাস করেছিল, লোকে কিন্তু তার রিয়াকশন দিয়েছিল, প্রতিক্রিয়া হয়েছিল। এবারে প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে এরা মা বোনেদের মঙ্গলসূত্র পর্যন্ত বেচে দেবে। এবং মঙ্গলসূত্র প্রধানমন্ত্রী বলেছেন আরো কথা বলেছেন যে মঙ্গলসূত্র এই সম্পত্তি কাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়, কাদের কাছে যাবে। তিনি বলেছেন যারা অবৈধ অনুপ্রবেশ করেছে দেশে, তিনি ইঙ্গিত করেছেন, তিনি নাম করে বলেননি, তিনি বলেছেন অবৈধ অনুপ্রবেশ করেছেন তিনি আরো বলেছেন যাদের বেশি পরিবারের সংখ্যা যাদের বেশি। और ये माओवाद की, और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे, घुसपैठियों को बांटेंगे। সবতই আমরা সবাই বুঝতে পারছি উনি কি বলতে চাইছেন। এবং এক্ষেত্রে ওইসির একটা কথা আমার মনে পড়ছে। ওইসি বলেছে যে উনি হায়দ্রাবাদের যিনি নেতা AIMM তিনি বলছেন এটা ভুল কথা যে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ওনার বক্তব্য হচ্ছে, উনি তথ্য দিয়ে বলছেন যে মুসলিম মহিলাদের ফার্টিলিটি রেট এখন অনেক কম, তার মানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না। তাহলে তাদের মানে ফার্টিলিটি রেট যদি কম হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কিভাবে? ধরে নিতে হবে তো অবৈধ অনুপ্রবেশ ঘটছে ভারতে। এবং তাদের কাছে যখন প্রধানমন্ত্রী বলছেন যে এই যে মানসিকতা কংগ্রেসের যে সম্পত্তির অধিকার অগ্রাধিকার যারা পাবে তারা হচ্ছে মাইনরিটিস, এবং মাইনরিটিস মানে কংগ্রেস বোঝে মুসলিম। এই মুসলিমরা অগ্রাধিকার পাবে এই কথাটা যখন প্রচারিত হবে চারিদিকে তখন কিন্তু কংগ্রেসের শিরে সংক্রান্তি, এবং কংগ্রেস বুঝতে পারবে যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কত নিচে নামবে। কংগ্রেসের যারা বুদ্ধিসম্পন্ন নেতা আছেন যারা যদি এই গান্ধী পরিবারের থেকে বেরিয়ে না আসতে পারেন, গান্ধী পরিবারের অনুসরণ করা থেকে এবং গান্ধী পরিবারের আনুগত্য থেকে যদি না বেরিয়ে আসতে পারেন তাদের কংগ্রেসের সমূহ বিপদ, কংগ্রেস দলের অস্তিত্বটাই বিপন্ন হয়ে যাবে। আমরা আগামী দিনগুলোতে দেখব কংগ্রেস বা রাহুল গান্ধী আরো কত বাল খেললো, কত রাজনৈতিক অপরিপক্কতার কথা বলেন, কত
রাজনৈতিক অপরিপক্কতার ভাষণ দেন। মাঝখানে তিনি একটা ভাষণে বলেছেন যে উনি বলেছেন খাটাখাট আমরা গরিব যারা আছে তাদেরকে একদম আমরা বড়লোক করে দেবো। এবং ওনাকে একজন পরে কানে কানে ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে এইসব কথা বলবেন না, এসব কথা বললে খুব মুশকিল হবে, এই খটাখট কাউকে গরিব থেকে বড়লোক করা যায় না। তখন তারপর উনি প্রেস কনফারেন্সে বললেন যে না, আমি আসলে গরিবদের মানে সঙ্গে সঙ্গে করা যেতে পারে না, কিন্তু আমরা কুঠারাঘাত করবো যাতে গরিব না থাকে। মানে এই ধরনের একজন বালখেল্য নেতা, তাকে কংগ্রেস সর্বাবলী, সেই কংগ্রেসের কি হাল হবে আপনারা সবাই জানেন। এবং তার সামনে কে দাঁড়িয়ে আছে? নরেন্দ্র মোদী। তিনি যাকে বলা হয় যে তার ব্যক্তিত্ব এত বড় যে তার কাছে রাহুল গান্ধী একদম মনে হয় একজন ডোয়াফ, যেটা ইংরেজিতে বলা হয় ডোয়াফ। যাই হোক, আমরা দেখব রাহুল গান্ধী আরো কত রাজনৈতিক অপরিপক্কতার ঘটনা ঘটান, কত কংগ্রেসকে কত বিপদে ফেলেন। গর্ত উনি খুঁড়ছেন কার জন্যে? মোদির জন্য, কিন্তু পড়বেন এই গর্ত তিনি নিজেই। আজকে এই পর্যন্তই। আমার বিষয় যদি ভালো লাগে তো চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।